দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চান। বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে। তারা ফেসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ডাক এনসিপির। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আনুপাতিক নির্বাচন ও উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে হয়নি ঐক্যমত্য। কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। মৌলিক সংস্কারে বাধা বিএনপির, অভিযোগ এনসিপির। সংবিধানের ৫৫ সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা বদিউল আলমের বললেন, এর মাধ্যমে কায়েম হয়েছিল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। জুলাই শহীদ দিবস উপলক্ষে কাল রাষ্ট্রীয় শোক। অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে শাহবাগে মশাল মিছিল। চট্টগ্রামে শহীদ ওয়াসিম স্মরণে প্রদীপ প্রজ্বলন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সিরাজগঞ্জের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানে পানি। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এবার রাজপথে স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি মাথায় নিয়ে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে মুখর করে তুলেন দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে মালিবাগ মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, ওই দোসররা আপনাদের মধ্যে ঢুকে নানান অপকর্ম করতে পারে, সেজন্য সাবোটাইজ করতে পারে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবো আপনাদের। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোনো ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তি অস্থিরতা তৈরি করে আগামী নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দেশে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। বিএনপির সমালোচনাকারীরাই এ কাজ করছে বলে দাবি তাদের। মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন নেতারা। অস্থিরতা, অস্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার মুখে দেশ। একে অপরকে ঘায়েল করে বক্তব্য সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা তাদের নেতাদের নিয়ে অকথ্য ভাষায় স্লোগান সহ অপপ্রচার করছে তারা আওয়ামী ফ্যাসিবাদকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। দেশের মাটিতে আওয়ামী রাজনীতির সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফেসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত আলোচনায় সালাউদ্দিন সংশয় প্রকাশ করে বলেন, ঐক্যমত্য কমিশনের ধীরগতির কারণে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা নাও হতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেজন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মূলত নির্বাচন পিছানোর ষড়যন্ত্র। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিকে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রমজানের আগেই জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 50 বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। তীরে ভিড়েছে ফেরি, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত মানুষ, কণ্ঠে স্লোগান। জুলাই যোদ্ধারা এবার দ্বীপ জেলা ভোলায় দেশ গড়ার প্রত্যয়ে পদযাত্রা শুরু হয় শহরের ডিসি রোড থেকে। বিভিন্ন সড়ক ঘুরে পথসভা অনুষ্ঠিত হয়, একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। সারা দেশে অপূর্ব অপু, সময় সংবাদ, ভোলা। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, জুলাই পদযাত্রার 15তম দিনে দক্ষিণবঙ্গের বরিশালে আজকে শেষ পথযাত্রা করছে
দুপুরে ভোলায় পদযাত্রা করেছে, পথসভা শেষ করে এখন নদীপথে এসে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউতে এই মুহূর্তে রাস্তার মাঝে অস্থায়ী মঞ্চ করে সেখানে পথসভা শুরু হয়েছে। এর আগে রাত 8:30টায় শহরের অমৃতলাল দে কলেজের সামনে থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সেখানে হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড, বিবির পুকুর পার হয়ে ফজলুল হক এভিনিউতে এসে এই মুহূর্তে তারা পথসভা শুরু করেছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা, এনসিপি নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে, এই পথসভা স্থলে এসে তারা জড়ো হয়েছেন এবং এক এক করে এখন এইমাত্র প্রোগ্রামটি শুরু হয়েছে। সার্জিস আলমের সঞ্চালনায় এই মুহূর্তে প্রোগ্রামটি শুরু হয়েছে এবং যেটি 1 জুলাই উত্তরবঙ্গের রংপুর থেকে শুরু হয়েছিল সেটি আজকে দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা করে সবশেষ এখন এই মুহূর্তে চলছে বরিশাল শহরে প্রোগ্রামটি চলছে এবং এই পথসভা শেষ করে আজকে শেষ হবে এবং আগামীকালকে গোপালগঞ্জে এনসিপি নেতারা যাবেন, সেখানে গোপালগঞ্জে পথসভা। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য জেলাগুলোতে তারা তাদের পথসভা করে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের চিন্তা ভাবনা সমন্বয় করে আগামী দিনে তাদের রাজনৈতিক ইশতেহার তারা ঘোষণা করবেন। আর সেই রাজনৈতিক ইশতেহারে বাংলাদেশে বিনির্মাণের তারা ঘোষণা দিয়েছেন। আজকে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। দেখছি যে দুপুরেও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজে ভোলা শহরে স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ আগে এখানে স্লোগান দিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনিও এখানে স্লোগান দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান। তারা বলছেন যে গত বছরের আজকের দিনে শেখ হাসিনার রাজাকার এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যে তার পরবর্তীতে ধারাবাহিকভাবে গণঅভ্যুত্থানের রূপ নাই বলে অভিযোগ করেছেন, দাবি করেছেন নাহিদ ইসলাম এনসিপি। তো বরিশালে এই মুহূর্তে পথসভাটি শুরু হয়েছে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। 19 জুলাই রাজধানীতে জাতীয় সমাবেশ সফল করতে ডিএমপির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠক শেষে তিনি জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে ডিএমপির সর্বাত্মক সহায়তা পাবে বলে আশাবাদী জামায়াত। বিএনপিকে সমাবেশে দাওয়াত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, প্রায় 6000 স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করবে। মাইক সেটিং থেকে আরম্ভ করে টোটাল মাঠের যে ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি। ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যাতে সব দিক থেকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ হবে এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা তাদেরকে জানিয়েছি প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে সেগুলো আসবে। ঐক্যমত্য কমিশন আলাদা কোনো সত্তা নয়, কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন সংলাপে পিআর পদ্ধতিতে ভোট ও সংশোধনের উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এদিকে মৌলিক সংস্কারে বিএনপি সহ কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি। তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনা অব্যাহত থাকায় কারো জবাব দিতে চান না তিনি। সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন পদ্ধতি কি হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে ওঠে বিষয়টি। তবে এদিনও ইস্যুটিতে একমত হতে পারেনি দলগুলো। আপনাদের প্রচেষ্টার অংশীদার জামায়াত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বিএনপি সহ কয়েকটি দল চায় নিম্নকক্ষ অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। আবার বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্নও তোলে কিছু দল। টানা কয়েকদিনের বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার দেওয়া হয় কমিশনকে। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। পিআর সিস্টেমে ইচ এন্ড এভরি ভোট শুড বি কাউন্টেড এন্ড ভ্যালুড। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে।
আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো? উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। এদিন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌলিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সহ কয়েকটি দল। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। তবে আলোচনা চলমান থাকায় এখনই অভিযোগের জবাব দিতে নারাজ বিএনপি। কেউ অভিযোগ করতেই পারে, এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। এদিকে উচ্চকক্ষ গঠন ইস্যুতে আগামী সপ্তাহের শুরুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। এদিন সংবিধানের প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬, ১৪২ অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান থাকার বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক বৈধতা দেয়া হয়। ২০১১ সালে বিচারপতি খায়রুল হকের আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একই সঙ্গে বাতিল হয়ে যায় ত্রয়োদশ সংশোধনীর বৈধতাও। পঞ্চদশ সংশোধনী বাতিল ও ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ৮ জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হতে যাচ্ছে। ১৩৯ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন রিটকারী আইনজীবী ও বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই রায়কে বিরাট অর্জন বলছেন আইনজীবী। এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। পঞ্চদশ সংশোধনীর পূর্ণাঙ্গ বাতিল ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যোগ্যতার সাথে এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরাও। তাদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল করেছে নারী সংহতি। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নারী বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথের প্রতিরোধে নারীদের সরব অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি। চোখে মুখে ছিল ভয়হীন প্রতিবাদের দৃঢ়তা, কণ্ঠে ছিল পরিবর্তনের প্রত্যয়। নিজের জন্য নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? সেই লড়াই ও আত্মত্যাগকে স্মরণ করে নারী সংহতির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত হয় সমাবেশ। মশাল মিছিল নিয়ে শাহবাগ মোড় হয়ে টিএসসি চত্বর প্রদক্ষিণ করেন নারীরা। জানান দেন, নারী বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম এখনো শেষ হয়নি। নারীর যদি কোনো যৌক্তিক সমালোচনা করতে হয় তাহলে সেই সমালোচনা যুক্তি দিয়ে করুন। সেই সমালোচনা যদি হয় নারীকে হেয় প্রতিপন্ন করা বা হেনস্থা করা বা
নিপীড়ন করা, তাহলে সেইটা আসলে তাদেরই দুর্বল ব্যক্তিত্বের পরিচয় হয়। সরকারের পক্ষ থেকে জুলাইকে কেন্দ্র করে নারীদের জন্য যে প্রোগ্রামগুলো রাখা হয় এগুলি কেবলই শুধু আইওয়াস টাইপ প্রোগ্রাম। সমাবেশে শিক্ষার্থী, কর্মজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠকরাও অংশ নেন। তুলে ধরেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও নারীর নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতির প্রশ্নে রয়েছে অনেক অপূর্ণতা। একের পর এক নারী নিপীড়ন, নারী ধর্ষণ এবং নারীর প্রতি যেই ধরনের সংঘটিত অপরাধ আমরা দেখছি, একই সাথে আমরা বিক্ষুব্ধ এবং একই সাথে এটার আমরা তীব্র ধিক্কার জানাই। নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এই লড়াই শুধু স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য জরুরি। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের স্মরণে চট্টগ্রামে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। রাতে নগরীর মুরাদপুর সুলক বহরে এই কর্মসূচি পালন করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। শহীদ ওয়াসিমের স্মরণে নীরবতা পালন করেন, পরে মোমবাতি হাতে মিছিল নিয়ে নগরীর শিক্ষা বোর্ডের সামনে যান তারা, যেখানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওয়াসিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৪-এর ১৬ই জুলাই মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। তথ্য ঘাটতি থাকায় কাগজপত্র চেয়ে ৬২ দলকে চিঠি দিয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটি নিবন্ধন পায়নি, তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে আর এনসিপি সহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। নিবন্ধনের শর্ত পূরণে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে ইসি। এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ মাসেই জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী ২ মাসের মধ্যে আরও ৫ দেশ সহ চলতি বছর মোট ২৫ দেশে কার্যক্রম চালাতে চায় ইসি। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা ৯ দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। বিদেশ থেকেই আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে কাজ করছে ইসি। এজন্য ৯টি দেশে বসবাসরতদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। কার্যক্রম চলমান থাকা ৯ দেশ থেকে ভোটার হতে আবেদন করেছেন ৪৭,৭১৩ জন। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার আগ্রহ বাড়াতে কাজ করছে ইসি ও দূতাবাস। আমরা তদন্ত সম্পন্ন করেছি, এরকম সংখ্যা হচ্ছে ২০,৭৫২। যারা ভোটার এখনো হতে পারেননি, এই ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে। বলছেন ভোট দিবেন, তাদের সংখ্যা কত সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু আপনি যদি সুবিধাটা পৌঁছে দিতে পারেন, তাহলে হবে কি, যারা আগ্রহী তারা অন্তত ইনক্লুড হতে পারবে। এনআইডি মহাপরিচালক জানান, এ মাসেই জাপানে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ। ২ মাসের মধ্যে আরও ৫ দেশে আর এবছরে আরও 10টি দেশে শুরু হবে কার্যক্রম। জাপানে চালু হয়ে যাবে, কারণ জাপানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও 5টা দেশের ব্যাপারে অনুমতি পেয়ে গেছি এবং এই 5টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ওমান রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশি আছে, তারপরে মালদ্বীপ আছে, জর্ডান আছে, সেখানেও বেশ কিছু বাংলাদেশি আছে। আগামী 2 মাসের মধ্যে এই 5টা দেশে আমরা এটা চালু করতে পারবো। নির্বাচনের আগে এই বছরটা চিন্তা করি, হয়তো 8-10টা দেশে যাওয়া সম্ভব। ভবিষ্যতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলেও জানান হুমায়ুন কবির। ক্যাম্প করতে হলে আমাদের নিজস্ব জনবল লাগবে সেখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক এমপি শামীম ওসমানের ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় স্ত্রীসহ তার বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। সকল অশুভ শক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। অর্থ পাচারের অভিযোগে মামলা থাকলেও এবার শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করল দুদক। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন, পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ
অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। SM মনিরুজ্জামান চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার, চুক্তির নথিসহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র আগামী 28 জুলাইয়ের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5 মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সিরাজগঞ্জের 4টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। সড়কের উপর উপড়ে পড়েছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ক্ষতিগ্রস্তদের। তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে হঠাৎ আকাশে কালো মেঘ, হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। প্রচণ্ড গতির আঘাতে নিমেষে লণ্ডভণ্ড ঘরবাড়ি, গাছপালা। মাত্র 5 মিনিটের ঝড়ে ভেঙে গেছে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের 4টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। তীব্র গতির বাতাসে ঘরের চাল উড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে পড়ে, উপড়ে পড়ে যায় বড় বড় গাছপালা। এতে বন্ধ হয়ে গেছে কয়েকটি চলাচলের রাস্তা। ঘূর্ণিঝড়ে সাধারণ মানুষের এখন মাথা গোঁজার ঠাঁই নেই। আমি 1 বছর ধরে ওই নাই ওই বাড়ি ঘর হচ্ছি, কত কষ্ট হয়ে গরিব মানুষ কিছুই নাই। আমার 3টা ঘর ধরে কোনো কিছুই নাই। হয়তো 2-4টা আছে, কিন্তু একবারে সর্বশান্ত, যাকে বলে লণ্ডভণ্ড, সব বড় বড় গাছ ভেঙে চুরে গেছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিব, শুকনো খাবার, এবং যারা আছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা আরো কিভাবে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা যায় সেটা আমরা দেখছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা, বহুকা ও ইটালি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। একপশলা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকান পাটেও ঢুকেছে পানি। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টি। রাজধানীর নিচু এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে গেছে বিভিন্ন সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিউ মার্কেট এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দোকানপাট। বেচাকেনা বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। কেনাকাটা তো করতে অসুবিধা হচ্ছে। দোকানের ভিতরে পানি ঢুকে যায়, কোনো কাস্টমার আসে না, আমরা দোকান বন্ধ করে বসে থাকতে হয় বাইরে। এই জলাবদ্ধ হলে অনেক সমস্যা। সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। 5 মিনিট বৃষ্টি হলে আপনি এই পানি পাবেন। সিটি কর্পোরেশন যদি আপনারা ড্রেনটা ব্যবস্থা করে দেয়, যদি ঢাকা কলেজের ভিতরে ড্রেনটা করে দেয়, তাহলে আপনারা এখানে ভোগান্তি কেউ পাবে না। ড্রেনগুলো পরিষ্কার রাখা সম্ভব যদি সিটি কর্পোরেশন এই বিষয়টা খেয়াল রাখে, তাহলে ড্রেন রাস্তার পানিটা কম জমলে আমাদের জন্য খুব ভালো হয়। বৃষ্টি এলেই বিভিন্ন এলাকা অস্থায়ী জলাধারে পরিণত হয়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। 5 দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সাংহাই থিঙ্ক ট্যাঙ্ক যেটা সরকারি, তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু আবার অনেক কিছু জানতেও চেয়েছেন। আবার আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। মূলত আমাদের এই সফরটি ছিল চাইনিজ সিপিসির দাওয়াতে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার দাওয়াতে। কিন্তু সেখানে সরকারি কর্মকর্তাদের সাথেও আমাদের বিভিন্ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিসির ইতিহাস খুব দীর্ঘ এবং খুবই লড়াইয়ের ইতিহাস। তারা 2021 সালে তাদের 1921 সালে কার্যক্রম শুরু করেন। 13 জন সাহসী মানুষ যেদিন প্রথম কার্যক্রম শুরু করেন, জায়গাটা ছিল সাংহাই। কিন্তু তারা একটা গোপন বৈঠকে যখন বসেন, পিছনের দরজা দিয়ে, কিচেন দিয়ে একজন স্পাই সেখানে ঢুকে পড়েছিল
যার কারণে তারা মিটিংটা শেষ করতে পারেননি। এই মিটিং থেকে তারা দ্রুত স্থান ত্যাগ করে একটা নদীতে চলে যান। কাঠের একটা ভাসমান নৌকার উপরে বসে তারা তাদের মিটিং সম্পন্ন করেন। তারপরের ইতিহাস তাদের কেবলই ছিল লড়াইয়ের ইতিহাস। কিন্তু এখন সেই লড়াইয়ের পরে বিশেষ করে গত ৩৫ বছরে চায়না ওয়ান্ডারফুল উন্নতি সাধন করেছে সকল ক্ষেত্রে। তাদের এই উন্নয়নের দিকগুলো কিভাবে কেন হয়েছে আমরা বোঝার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল পার্টিকুলারলি বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য কি করতে পারে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং সরাসরি ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কথা বলছিলেন জামায়াতের আমির। যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা মনে করেন দর কষাকষি শক্তিশালী করতে হবে। ভিয়েতনাম সহ অন্যান্য প্রতিযোগীদের বিষয়টি মাথায় রেখে সরকারের নেওয়া সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেয়া হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ট্যারিফের সাথে ধরেন অনেক বিষয় নিয়ে আসছে, যে প্রকিউরমেন্টের মধ্যে নিরাপত্তার বিষয় আছে, পলিসির মধ্যে নিরাপত্তার বিষয় থাকতে পারে, এগুলো আছে, অনেকগুলো বিষয় আছে। বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। নিউ ইয়র্কের পাতাল রেলে পানি ঢুকে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের লং লিন কাউন্টিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এদিকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপানের উপকূলীয় এলাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টানা ভারী বর্ষণে পাতাল রেল স্টেশন প্ল্যাটফর্মে প্রবল পানি প্রবাহ দেখা যায়। 28তম স্ট্রিট স্টেশনে ভেসে যাওয়া প্ল্যাটফর্মের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, বন্যার কারণে মেট্রো সার্ভিসে বিঘ্ন ঘটে। নিউ ইয়র্ক সহ ট্রাইস্টেট অঞ্চলে জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়। টেক্সাসে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত গুডলুপ রিভার অঞ্চল। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 129 জন, নিখোঁজ 170। নতুন করে ভারী বৃষ্টি ও নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ইনগ্রাম ফায়ার ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ জানায়, নদীর পানি আবারও বিপদসীমার 5 ফুট উপরে উঠতে পারে। চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের লংলিং কাউন্টিতে প্রবল বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ডংওয়াং গ্রামে পানির উচ্চতা পৌঁছেছে 15 মিটার পর্যন্ত, যা 5 তলা ভবনের সমান। উদ্ধারকারী দল নৌকা ব্যবহার করে 71টি পরিবারের 203 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জাপানে 2016 সালের পর এই প্রথম ঘূর্ণিঝড় নারী আঘাত হেনেছে হোকাইডোতে। প্রবল বাতাস ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। ঘূর্ণিঝড়টি সাগরে প্রবেশের পর দুর্বল হলেও ঘন্টায় 105 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া ও 6 মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ডাক এনসিপির ভোলায় জুলাই পদযাত্রা। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং আনুপাতিক নির্বাচন ও উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে হয়নি ঐকমত্য। কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। মৌলিক সংস্কারে বাধা বিএনপির, অভিযোগ এনসিপির। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।